গুড মর্নিং বন্ধুরা। আজকে 29 নভেম্বর। আমরা কালকে খাজুরাহোতে স্টে করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম হাইভিল রিসর্টে, তোমাদের সঙ্গে আলাপও করিয়েছিলাম মনীশ ভাইয়ার। তো আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি, এখন যাচ্ছি আমরা মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। তো ভোপালকে অনেকে লেক সিটিও বলে। তো জার্নিটা অনেকটা লম্বা, হয়তো 8-9 ঘন্টার জার্নি হবে। আমরা যেহেতু কারে যাচ্ছি, চেষ্টা করবো রাস্তার পথে মাঝে হয়তো সাঁচি পড়বে, ওটা দেখার, বা ড্রাইভার সাহেব কিভাবে নিয়ে যাবেন সেটাও একটা দেখার, কি কি দৃশ্য দেখে যেতে পারি। বুঝতে পারছি না, হয় সাঁচি পড়বে না ভীমবেটকা বা এটা পড়বে। ভীমবেটকা পড়ার সম্ভাবনা কম, যাই হোক যাইরাই পড়বে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। কেমন লাগলো বলুন। আর কালকে আমরা আজকে আমরা ভোপালে স্টে করব, দেখা যাক। চলুন আমাদের সাথে ঘুরে আসুন ভোপাল। ঘুরে আসি। টাটা টাটা। বেলা 10:30-11টা নাগাদ আমরা পৌঁছালাম সাগর বলে একটি জায়গায়। সাগরে একটি দোকানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। দোকানটিতে বেশ ভিড় ছিল, খুব চলতি দোকান মনে হলো। আমরা আবারও খেলাম পোহা জিলিপি, তবে এই জিলিপিটা আমার অতটা ভালো লাগেনি, একটু বেশিই মিষ্টি ছিল। সাগরে ব্রেকফাস্টের পর আমরা আবারও রওনা দিলাম সাঁচির উদ্দেশ্যে। তো এখন আমরা পৌঁছে গেলাম সম্রাট অশোক কর্তৃক নির্মিত সাঁচি বৌদ্ধ স্তূপে। এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। স্তূপে প্রবেশ করার কিছুটা আগেই টিকিট কেটে নিতে হয়। এই টিকিটের মূল্য জনপ্রতি 40 টাকা যদি অফলাইনে বুক করা যায়, আর যদি অনলাইনে বুক করা যায় সেক্ষেত্রে মূল্য 35 টাকা। আর বিদেশিদের ক্ষেত্রে এই মূল্য জনপ্রতি 600 টাকা অফলাইনে, আর অনলাইনে বুক করলে জনপ্রতি 550 টাকা। সাঁচি স্তূপ ভ্রমণ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত। এই সাঁচি স্তূপটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি। আর ভেতরের সংগ্রহালয়টি শুধু শুক্রবার বন্ধ থাকে। এখানে ছোট বড় সব মিলিয়ে মোট 93টি স্তূপ রয়েছে, যার মধ্যে 3টি সবচেয়ে বড়। সাঁচি স্তূপ ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখলে সকালবেলা আজকে সকাল 7:30টার সময় আমরা যাত্রা শুরু করলাম খাজুরাহো থেকে। অন রোড আমরা সাঁচি এলাম। তো সাগরে একটুখানি ব্রেকফাস্ট করার পর সাগরে সাঁচিতে মোটামুটি পৌঁছলাম এই 2টোর সময়, এখন 2টো বাজে। তো সাঁচি মানে বুঝতে পারছো, সম্রাট অশোক কর্তৃক নির্মিত ভারতের প্রথম বৌদ্ধ স্তূপ। অশোক যখন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিবর্তিত হচ্ছেন, ঠিক সেই সময় ইনি খ্রিস্টপূর্ব 300 শতকের সময় তিনি এই সাঁচি স্তূপটি নির্মাণ করেন। চলুন আমাদের সাথে ঘুরে দেখুন সাঁচি বৌদ্ধ স্তূপ। চলুন, সঙ্গে থাকুন। এখানে অবস্থিত 3টি বড় স্তূপের মধ্যে এটি হলো প্রথম স্তূপ, যেটি সবচেয়ে বড়। এখানে মোট 4টি দরজা আছে। ভগবান বুদ্ধের অস্থি অবশেষ পাওয়া যায় এই প্রথম বৌদ্ধ স্তূপটায়। সাঁচি বৌদ্ধ স্তূপের সময়কাল হল 8 সেঞ্চুরির মৌর্য যুগ থেকে 5th সেঞ্চুরির গুপ্ত যুগ হয়ে শেষ হয় 12th সেঞ্চুরিতে। জেনারেল টেইলর 1818 সালে এটির খোঁজ পান। 1851 সালে ক্যানিংহাম দ্বিতীয় ও তৃতীয় স্তূপ খনন কার্য শুরু করেন। খনন কার্য চালিয়ে অস্থি অবশেষ আর
একটি বাক্স পান, যেখানে পালি ভাষায় কিছু লেখা পাওয়া যায়। সেখান থেকেই পালি ভাষা উদ্ধার করার পর আমরা জানতে পারি এই অস্থিবশেষ হল বুদ্ধদেবের দুই প্রিয় শিষ্য সারিপুত্তা ও মঙ্গলানার। দ্বিতীয় বৌদ্ধ স্তূপ খনন কার্যের পর পাওয়া যায় 10 জন বৌদ্ধ গুরুর অস্থি অবশেষ। ব্রিটিশরা এই অস্থি অবশেষ ইংল্যান্ডে নিয়ে চলে গেলে জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে 1952 সালে এগুলিকে আবার ফিরিয়ে আনা হয়। এই অস্থি অবশেষ এখন সংগ্রহ করা আছে স্তূপের বাইরে নির্মিত একটি বৌদ্ধ মন্দিরে, যার চাবি থাকে রায়সেন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে। জনসাধারণের জন্য এই অস্থিবশেষ দেখার সুযোগ থাকে নভেম্বরের শেষ সপ্তাহে ও সাঁচি মেলার সময়। এই সাঁচি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি পায় 1989 সালে। তো এখন আমরা সাঁচি স্তূপের সামনে দাঁড়িয়ে আছি। ও এই সাঁচি স্তূপটা তো সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বুদ্ধদেবের অস্থি সংগ্রহ করে সেটাতে। তারপর পরবর্তীকালে শুঙ্গ বংশের রাজারা এই এই স্তূপটা সংস্কার করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ আর অগ্নিমিত্র শুঙ্গ তার পুত্র। আর তার অগ্নিমিত্র শুঙ্গ যিনি ছিলেন উনি যে দেখছেন যে ছাতার মতো একদম ওপরে যে ছাতার মতো অংশটা ছত্রিটা, সেটা উনি নির্মাণ করেছিলেন। ও এছাড়াও আরো দুটো স্তূপ উনি নির্মাণ করেছিলেন। চলুন আগে পরে দেখতে থাকি আর কি দেখি। সম্রাট অশোক প্রথম বৌদ্ধ স্তূপটি সাঁচিতে কেন নির্মাণ করেছিলেন এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তা আমি যেটা মনে করি, সম্রাট অশোকের প্রথম পত্নী দেবী ছিলেন বিদিশার বণিক কন্যা। দেবীর জন্মস্থান ও অশোকের সাথে তার বিবাহস্থান হলো এই সাঁচি। সাঁচির সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো ভোপাল এয়ারপোর্ট, যেটির দূরত্ব সাঁচি থেকে 55 কিলোমিটার। যদি ট্রেনে যেতে চান তাহলে ভোপাল বা রানী কমলাপতি স্টেশন থেকে সাঁচি রেলওয়ে স্টেশনে আসতে পারেন। এখানে বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে ভোপাল ও বিদিশা থেকে। এছাড়াও প্রাইভেট কার সার্ভিস তো আছেই। আমরা সাঁচি এসেছিলাম খাজুরাহ থেকে পান্নার জঙ্গল পেরিয়ে। ফার্স্ট সেঞ্চুরি বিফোর ক্রাইস্ট এরাতে 4টি বৃহৎ আকারের এবং বক্র তোরণ নির্মিত হয়। এই পুরো স্ট্রাকচারটিকে ঘিরে রয়েছে ছোট ছোট স্তম্ভ। সাঁচি স্তূপগুলি নির্মিত হয়েছে ইট দিয়ে। ভোপালের রানী শাহজাহান বেগমের উত্তরাধিকার ছিলেন সুলতান জেহান বেগম। সুলতান জেহান বেগমই অর্থ সাহায্য করে এই প্রাচীন সাঁচি স্তূপকে সংরক্ষণ করেছিলেন। সাঁচি স্তূপের প্রতীক হল চক্র। এটিকে হুইল অফ ল বা ধর্মচক্র বলা হয়ে থাকে। এই যে চৌকো চৌকো বক্স বক্স মতো যেগুলো দেখছেন, এগুলো সব বৌদ্ধ সন্ন্যাসীদের মনেস্ট্রি থাকতো, মনেস্ট্রি ছিল, ওগুলো ওখানে থাকতেন। এখন সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কিছু এইখানে রয়েছে, তাহলে আমি দেখাচ্ছি। এইদিকে কিছু ঘর রয়েছে, এই যে এখানে থাকতেন। ছোট হাইটে মাথায় ঠেকে যাচ্ছে,
এই যে এখানে থাকতে পরপর পরপর আছে। দেখেছেন? চলুন এবার এখান থেকে যাওয়া যাক। সাঁচি স্তূপটি চম্বল নদীর ধারে অবস্থিত। এই সাঁচি স্তূপের উচ্চতা হল প্রায় 16 মিটার বা 54 ফুট, আর পরিধি হল প্রায় 36 মিটার বা 120 ফুট। পাঁচ নম্বর স্তূপের ঠিক পূর্ব দিকেই অবস্থিত টেম্পল 31 বা 31 মন্দির। মন্দিরের ভেতর বুদ্ধদেবের একটি ছবি আছে, যেটিতে বুদ্ধদেব একটি পদ্মের পাপড়ির ওপর অধিষ্ঠিত আছেন, এবং এটি হলো নাগি স্ট্যাচু, যেটি 31 টেম্পলের সম্মুখে অবস্থিত। সাঁচির সবচেয়ে বড় 3টি স্তূপের মধ্যে এটি হলো তৃতীয় স্তূপ। 3 নম্বর স্তূপটি 1 নম্বর স্তূপের উত্তর দিকে 50 মিটারের মধ্যেই অবস্থিত। 3 নম্বর স্তূপটি সাইজে 2 নম্বর স্তূপের মতো হলেও গঠনগত ও আকৃতিগতভাবে এটি 1 নম্বর স্তূপের মতো দেখতে। এটি হলো ছেতিয়াগিরি বিহার মন্দির। এটি সাঁচি স্তূপের আগে নর্দার্ন হিলে অবস্থিত। এটি 1952 সালে নভেম্বর মাসে পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমরা প্রবেশ করছি সাঁচি মিউজিয়ামে। সাঁচি মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন স্যার জন মার্শাল। এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার জন মার্শাল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, শুধু শুক্রবার বন্ধ থাকে। মিউজিয়ামে মৌর্য, শুঙ্গ, সাতবাহনা, কুষাণা, গুপ্তা এবং লেট গুপ্তা পিরিয়ডের বিভিন্ন নিদর্শন রয়েছে, যার মধ্যে মৌর্য যুগের লায়ন ক্যাপিটাল অফ অশোক এবং গুপ্ত যুগের সিংহস্তম্ভ উল্লেখযোগ্য। তো বন্ধুরা, আমরা সাঁচি স্তূপ থেকে নেমে এসে এখন ঢুকেছিলাম সাঁচি মিউজিয়ামে। এখানে সমস্ত যে জিনিসগুলো পুরাতন, যে ওই সময়কার যে যত রকমের স্ট্রাকচার, যত রকমের আর্কিটেক্ট, যা যা নিদর্শন আছে সেই মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে ঢুকতে গেলে আমাদেরকে কিছু 5 টাকার পার্চি কাটতে হয়েছিল, টিকিট কাটতে হয়েছিল। সেই কাউন্টার থেকে সাঁচির টিকিট টিকিট নেওয়া হয়েছে, সেখান থেকেই কাটতে হয়েছে। তার পাশে উপরেও যেতে গেলে যেখান থেকে টিকিট নেওয়া হয়েছে ওখান থেকেই। তো এখানে আমরা তোমরা তো জানোই যে এখানে সমস্ত কিছু রাখা আছে, কিন্তু অশোক স্তম্ভ আর অশোক চক্র, যেটা আমাদের রাষ্ট্রীয় প্রতীক, সেটা রাখা আছে সারনাথে। তো সেটা দেখার জন্য আবার সারনাথে যেতে হবে। আপাতত এখানে অনেক কিছুই দেখতে পেলাম। এখানে তো ভিডিও অ্যালাউড নয়। গুপ্ত যুগের স্তম্ভ, ল্যান্ড স্ট্যাচু সবই দেখতে পেলাম, কিন্তু এখানে ভিডিও অ্যালাউড নেই, ওই জন্য ওখানে ভেতরে আমরা ভিডিও করতে পারিনি। কিছু কিছু ছবির বেসিসে তুলে রেখেছি। মোটামুটি সাঁচি ভ্রমণ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ভোজেশ্বরের দিকে। মানে যাবো, মানে এটা এখনো শিওর নই, চেষ্টা করছি, কারণ টাইমটা অনেক হয়ে গেছে, বুঝতে পারছি না। যদি যেতে পারি দেখছি, নালে দেখছি ওটা কালকে কি করা যায়। চলো আজকের মতো টাটা। হ্যালো বন্ধুরা। হ্যালো। তা তোমরা দেখলে, তখন আমরা সাঁচি স্তূপ থেকে বেরিয়ে বললাম যে ভোজ বা বিমবেটকা কিছু একটা দেখবো, কিন্তু দেখতে পাইনি, খিদে পেয়ে গেছিল খুব। টাইমটাও দেখলাম যে বন্ধ হয়ে যেতে পারে, সেই কারণে আরো আজকে যাওয়া হলো না। তো কালকে সকালে ওটা চেষ্টা করবো। এখন আমরা ভোপাল সিটিতে চলে এসেছি। ভোপাল সিটিতে এসে একটা বিশাল, মানে কি বলবো, একটা বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। একটা খুব বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। একটা হোটেল বুক করে রেখেছিলাম, ফ্রি রিজেন্সি। তো আগে থেকে আমাদের বুকিং ছিল, একটা রুম পেও করা ছিল। তো এখানে এসে যা দেখলাম, প্রথমে তো একদম পুরো মার্কেট এরিয়ার পুরো ভেতরে, একদম মানে যেখানে অনেক দোকানঘাট একসাথে থাকে, সেরকম একটা এর মধ্যে খুব একটা ঘিঞ্জি এলাকার মধ্যে দিয়ে গেলাম।
তো যাই হোক, তাও এক রাতের জন্য ম্যানেজ করে নেওয়া যেত। কিন্তু ওপরে গিয়ে যখন গেলাম, গিয়ে বলা হলো যে প্রচুর লাগেজ আছে, লাগেজের অ্যাসিস্ট্যান্স মোটামুটি সমস্ত হোটেলেই থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। তো আমাদের বলতে হয়েছে, তাও বলেছে সমস্ত যারা ওনারা আছেন হোটেলে যারা আছেন তারা সবাই ছুটিতে আছে। তো আমাদের অনেক দিন আগে থেকে বুকিং করা ছিল, তারপরেও এরকম মানে একটা সার্ভিস পেলাম ওনাদের বারবার বলার সত্ত্বেও। তারপর জায়গা যাদের কোনো পার্কিং নেই, কিছু নেই, গাড়িও দাঁড় করাতে পারছি না, বা এরকম এখানে এসে প্রচন্ড পুলিশ একটা chaos বা প্রচন্ড দোকানের সামনে দাঁড় করালে গাড়ি বলছে যে গাড়ি দাঁড় করালে বলছে চালান কাটবে, এরকম মানে গাড়ি দাঁড় করানোর পার্কিং স্পেসও নেই। তারপরে যে হোটেলের যে রিসেপশনের যিনি ছিলেন তাকে বারবার বলার সত্ত্বেও উনি বলছেন আমি হেল্প করে দিচ্ছি, আমি সমস্ত কিছু আনতে পারবো না, একটা দুটো আপনাদেরকে সাথে হেল্প করে দিতে পারি। তো আমরা 5 জন এসেছি, 3 জন প্রচুর লাগেজ আছে, মানে এটা শুধু ওঠানোটা নয়, আবার নামানোটার সময় আছে। তো সেই কারণে ওনারা, তারপর ওনাদের ম্যানেজারকে ফোন করলাম, তো উনি বললেন অন্য একটা হোটেল থেকে অ্যারেঞ্জ করে দিচ্ছেন। তো সে যে ভদ্রলোক এলেন, তিনি একটা বাচ্চা ছেলেই যাই হোক, তো সে এলো 8 ঘন্টা পরে। তো আমরা 8 ঘন্টা ধরে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি প্লেস করারও কোনো জায়গা নেই, গাড়িও এদিকে ওদিক হচ্ছে, গাড়ির যে ড্রাইভার জি আছেন উনিও আমাদের রেগে যাচ্ছেন। ওরা রাগ করাটা স্বাভাবিক, কারণ যেই দোকানের সামনেই দাঁড় করাচ্ছেন তারা তো প্রচন্ড রেগে যাচ্ছে, বলছে যে সরিয়ে নিতে। আবার পুলিশ এসে মাঝে মাঝে বলছে চালান কাটবে, তাড়াতাড়ি জায়গা খালি করে দিতে। তো একটা বিচ্ছিরি একটা chaos সিচুয়েশন। আর সবচেয়ে বড় কথা, আমরা ভোপালে এসছি, সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। এবার অত লাগেজ নিয়ে বৃষ্টির মধ্যে 3 জন বয়স্ক লোককে নিয়ে যাওয়া মানে খুবই একটা বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে হয়েছে। তারপর আমরা দুজন আবার এসে এখানেই অন স্পট একটা হোটেল খুঁজে বার করেছি। তো হোটেলটার নাম রাজহান্স, না হোটেল রাজহান্স। তো এইখানে আমরা এখন এসে স্টে করছি। তো কাল সকালে খারাপ নয়, এখানে খারাপ নয়, আমরা নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা একটা জেন হোটেল, ভেজ হোটেল। তো আমরা নাম্বারটা, এই যে হোটেল রাজহান্স, এখানে রেস্টুরেন্টও আছে, তো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা। তো আর কিছু বলবি আজকের এই ভোপালে এসে? শুধু একটুখানি এই ছোট্ট একটু বাজে ঘটনা ছাড়া মোটামুটি ভালোই যাচ্ছে। এবার কালকে আমরা বেরোবো ভোপালে সাইট সিং, আর আপার লেক, লোয়ার লেক, ভীমবেটকা আর ভোজেশ্বরটা যদি যেতে পারি তাহলে যাবো, দেখবো, চেষ্টা করবো যাওয়ার। তারপরে আমরা উজ্জয়ন যাব। এটি হলো হোটেল রাজহান্সের রেস্টুরেন্ট, যেটি সম্পূর্ণরূপে ভেজ। গুড মর্নিং। আজ 30শে নভেম্বর, আমরা ভোপাল থেকে আজকে বেরোচ্ছি। আজকে আমরা 3টে জায়গায় যাব, আপার লেক, ভীমবেটকা, আর চেষ্টা করবো ভোজেশ্বরটা যাওয়ার, ওটা শিওর নেই। তারপরে আমরা রওনা দেবো মহাকালেশ্বরের দিকে, উজ্জয়নের দিকে, মহাকালেশ্বর। তো চলুন সঙ্গে থাকুন আমাদের সাথে, দেখবেন আজকে আপার লেক, ভীমবেটকা, আর যদি ভোজেশ্বর যাই তো ভোজেশ্বর। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আপার লেকের সামনে, যেটা আমাদের হোটেল থেকে অলমোস্ট বাই কার 5 থেকে 7 মিনিট লাগলো। তো ব্যাপার হলো, এখানে আপার লেক শুনেছিলাম, কিন্তু সকালবেলা এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি হয় না। মানে কালকেও আমাদেরকে বললো এখানে যদি সন্ধ্যেবেলা আসতে পারে, ইভিনিং টাইম, তাহলে মোটামুটি বেশ লাইটিং ভালো অ্যাক্টিভিটি থাকে। তো আমাদের শিডিউল অনুযায়ী আমাদের যেহেতু সকালবেলায় বেরিয়ে যেতে হবে, তো আজকে আমাদের এখানে সকালেই আসতে হলো। তো এসে একটু দেখে গেলাম, হয়তো জায়গাটা ভালোই লাগবে সন্ধ্যেবেলা, কিন্তু এখন কোনো কুয়াশায় ভর্তি, ওই জন্য আরোই কিছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। দেখতে পাচ্ছেন দূরেরটা কিছুই দেখা যাচ্ছে না, সামনে তো একটা বোট দেখা যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে সন্ধ্যাবেলা বোটিং। বিকেল থেকে বললেন যে ওরা মানে হোটেলের যিনি ছিলেন উনি বললেন 5টা থেকে 8টার মধ্যে খুব সুন্দর লাগে দেখতে। তো ওই টাইমে যদি আপনারা আসেন তাহলে সেটা বেশি ভালো হয়। চলুন, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি ভীমবেটকা, নালে ভোজেশ্বর, যেটা আগে পড়বে, যেটা কারণ দুটোই 11 মাইল বলে একটা শুনছিলাম জায়গা আছে, সেখান থেকে নাকি একটা এইদিকে একটা ওইদিকে সোজা চলে যায়। তো দেখি ড্রাইভার কোন দিকটা আগে নিয়ে যায়, সঙ্গে থাকুন। এখন আমরা রাজা ভোজ সেতু ক্রস করে চলেছি ভোজেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। 8ম শতাব্দীতে
যেটি নির্মাণ করেছিলেন রাজা ভোজ। ভোপাল থেকে এর দূরত্ব দক্ষিণ পূর্বে 32 কিলোমিটার। মন্দিরটির চারপাশে খুব শান্ত ও স্নিগ্ধ পরিবেশ বিরাজমান। আপনারা চাইলে মন্দিরের গেটের সামনের দোকানগুলি থেকে ফুলের ডালা নিয়ে এখানে পুজো দিতে পারেন। আমরা এখন আছি ভোজেশ্বর টেম্পল। মহারাজ ভোজ, যেটা আমরা শুনেছি কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি, সেই ভোজ রাজা এই বিন্ধ্য পর্বতের উপরে বেতোয়া নদীর তীরে এই শিব মন্দির নির্মাণ করেছিলেন, যার উচ্চতা 21 ফুট। সেই শিবলিঙ্গতেই আমরা আছি। বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না, প্রচন্ড হনুমানের বজরংবলীর গৌরত্ব এখানে অনেক, তো আমরা একটু ভেতরে থেকেই করছি। তো এখানে অবশ্যই আসা চাই আপনাদের, খুব সুন্দর লাগবে। আর মন্দিরটি একদিনে বানিয়েছিলেন? মন্দিরটা ভোজ রাজা একদিনে বানিয়েছিলেন, বানানোর পণ করেছিলেন, কিন্তু উনি একদিনে পুরোটা কমপ্লিট হয়নি বলে মন্দিরটা অসম্পূর্ণ রয়ে গেছে। বাইরে যখন ভিডিও দেখাবো দেখতে পাবেন, যদি করতে পারি হ্যাঁ তো, যদি করতে পারি। কারণ বের করা যাচ্ছে না, যা হাতে থাকবে টেনে নেওয়ার প্রবণতা এদের, সুতরাং তো বুঝতে পারছি এখানে না, করতে অবশ্যই পারবে না। আসবেন। মহাদেবের 21 ফুট লম্বা শিবলিঙ্গ। চলুন সঙ্গে থাকুন। মন্দির দর্শন করে বেরিয়েই আমরা সামনের দোকানে ব্রেকফাস্ট করে নিলাম, সেই পোহা। তবে সব জায়গার পোহারই কিন্তু টেস্ট একদম আলাদা। এরপর আমরা রওনা দিলাম ভীমবেটকার উদ্দেশ্যে। হ্যালো, Hi. তো আমরা রাজা ভোজেশ্বর টেম্পল দেখার পর গাড়ি করে চলে এলাম সোজা ভীমবেটকা, কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি প্রচন্ড পড়ছিল। বৃষ্টি পড়ছে, তাই ফলে আমরা একটা শেল্টারে না, দাঁড়িয়ে এখন আছি। একটু কমেছে। একটু কমেছে, তখন পড়ছিল, একটু প্রচুর শেল্টারে জোরে দাঁড়িয়ে পড়ছিল। রয়েছি। তো একটু পরে ঢুকবো আমরা ভীমবেটকায়। ওই যে দূরে একটু দেখুন, মাটি দূরে মাটি দেখা করে যাচ্ছে। দেখা যাচ্ছে। একটু আঙুল দিয়ে দেখা। ওই তো হ্যাঁ, ওই সাইডটায় দেখা যাচ্ছে। ওই দিকটায় ভীমবেটকার এন্ট্রিটা। আমরা এই একটা ছাউনির মধ্যে দাঁড়িয়ে আছি আপাতত। আমাদের এখানে ওঠার আগে একটা পার্চি কাটতে হলো, 150 টাকা করে। 150 টাকা করে নয়, ও 150 টাকা। 30 টাকা করে পার্চি হলো, 5 জনের 150 টাকা নিল। তো একটু বৃষ্টিটা কমলে আমরা হ্যাঁ। এন্ট্রি নেব ভীমবেটকায়। সঙ্গে থাকো। আমরা এখন প্রবেশ করছি রায়সেন জেলার ভীমবেটকায়, যেটা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল 2003 সালে। এইখানে অনেকগুলো গুহা থাকলেও মাত্র 15টি গুহা এখন পর্যটকদের জন্য উন্মুক্ত আছে। ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম মানব সভ্যতার নিদর্শন লক্ষ্য করা যায় এই সব গুহাগুলিতেই। হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করেছে এই সব গুহায়। বসবাসকালীন বিভিন্ন তাদের সময়ের অবস্থা, সেই সময়ের যুগের অবস্থা, তারা নিজেদের মনের ভাব প্রকাশ করে গেছে চিত্রের মাধ্যমে এই সমস্ত গুহায়। এই চিত্রগুলিকেই আমরা প্রাচীন গুহাচিত্র বলে থাকি। ছোটবেলার ইতিহাস বইতে প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাসের কথা থাকতেই যে পশু, যে গুহাচিত্রগুলো আমাদের চোখে পড়তো, সেইগুলো এখান থেকেই নেওয়া। ভূবিজ্ঞানীরা আবার মনে করেন যে কোটি কোটি বছর আগে এখানে জলের ধারা প্রবাহিত হতো। জলের ধারা বলতে এখানে নর্মদাকেই ইন্ডিকেট করা হয়েছে, কারণ সারা ভারতবর্ষে স্যান্ডস্টোন নর্মদাই তৈরি করে। এই অঞ্চলটি বিন্ধ্য পর্বতের উপর অবস্থিত এবং প্রাচীন গন্ডোয়ানাল্যান্ডের একটি পার্ট। ছোটবেলার ইতিহাস ভূগোল বইতে পড়া বিভিন্ন স্থান, বিভিন্ন চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠতে দেখে আমরা একরকম মুগ্ধই হচ্ছিলাম। তাই আমার মনে হয় যে সমস্ত বাচ্চারা এখন স্কুলে পড়ছে, তাদের ভারতীয় সংস্কৃতির ওপর আগ্রহ বাড়াতে তাদের গার্জেনদের অবশ্যই এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসেস ভ্রমণ করানো উচিত। এই ভীমবেটকা ভ্রমণের
উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে এপ্রিল, আর সকাল 6:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এভরিডে এটি খোলা থাকে। এখানে রয়েছে একটি কচ্ছপ আকৃতি পাথর। স্থানীয়দের মুখে প্রচলিত এই কচ্ছপ আকৃতির পাথরটিকে ছুঁলে প্রচুর টাকা পাওয়া যায়, যদিও আমরা তা ছুঁয়ে দেখিনি। কথিত আছে দাপর যুগে পাণ্ডবদের আশ্রয়ের জায়গা ছিল এটি। মহাভারতের পাণ্ডবরা এই গুহায় বসবাস করত। এটা জানার পর, এই বিভিন্ন অংশ ঘুরে দেখার পর চারিদিন গায়ে কিন্তু আমাদের কাটা দিচ্ছিল। এখানকার গুহাচিত্রগুলো দেখলে আমরা অবাক হয়ে যাই। এমন জায়গায় এমনভাবে আঁকা যেন কোটি কোটি বছর ধরেও জল সূর্যের আলো পড়লেও সেগুলো নষ্ট হবে না। दिस इज फ्लावर पॉट। आदिवासी लोग फ्लावर पॉट का इस्तेमाल करने लगे। येलो कलर का पॉट है, ग्रीन कलर की लीव्स हैं, व्हाइट कलर के फ्लावर्स हैं। 9 येलो कलर शेप में फ्रूट को दर्शाते हैं। फ्रूट में जो मैंगो फ्रूट लगे यूज करते रहे। लेफ्ट में देखेंगे ग्रीन एंड येलो, दिस इज लेडर, अलिप लेडर। ग्रीन येलो फैन है, येलो कलर स्टिक टैब्स एंड हैंड फैन। अर्ली पीरियड वो लास्ट में लेटर कहा? हाँ जी, लेफ्ट वाला सर। अच्छा वो लेफ्ट। हाँ, ठीक है। अर्ली पीरियड द पार्ट ऑफ भीमबेटका इज गोंडवाना लैंड। सर ये गोंडवाना लैंड पेंजिया का पार्ट था, और मुख्य जो आदिवासी थे इन जंगलों में सर गोंड, कोरकू, सहरिया, बैगा, भारिया, जिनका जो लाइफ था जंगल के सोर्सेज पे डिपेंड था, बट स्लोली कोट इन द पार्ट। एट ए प्रेजेंट टाइम का जो मैक्सिमम कम्युनिटी स्टेट ऑफ मध्य प्रदेश के छिंदवाड़ा के पातालकोट में, जैसे अंडमान निकोबार में 4% है, ऐसे पातालकोट में भारी आदिवासी। अच्छा ये कितना ओल्ड है ये वाला? ये सर 24,000। 24,000 साल पुराना। বিভিন্ন যুগ অনুযায়ী মানুষের জীবনযাপন তার সাক্ষী এই গুহাচিত্রগুলি। এখানে বিভিন্ন প্রাচীন যুগ, প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, যখন মানুষ অস্ত্রের ব্যবহার শেখেনি, যখন মানুষ পশুপালন শেখেনি, থেকে যখন মানুষ পশুপালন শিখেছে, সেই সময়কার বিভিন্ন সমাজ ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে এই সমস্ত গুহাচিত্রগুলোতে। প্রাচীনকালে এই জঙ্গল আর এই পাহাড়ের উপর গুহা, এগুলোই ছিল সেই সময়কার আদিম মানুষের বসবাসযোগ্য একমাত্র স্থল। এই আদিম মানুষই পরবর্তীকালে প্রবর্তিত হয়ে আদিবাসীতে পরিণত হয়। এখানকার 15টি গুহার মধ্যে প্রত্যেকটা গুহার মধ্যেই আপনি কিছু না কিছু আলাদা আলাদা নিদর্শন দেখতে পাবেন। তাই একটু কষ্ট হলেও অবশ্যই ঘুরে দেখতে হবে এই 15টি গুহা। আদিম যুগে মানুষ পশু শিকার করে তাদের কাঁচা মাংস খেত। এরপর তারা গবাদি পশুর ব্যবহার জানলো, তারা পশুপালন, যুদ্ধ, বিভিন্ন কাজে পশুদেরকে ব্যবহার করতে লাগলো। আর সেই সমস্ত দিনের পর দিন তাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, তাদের সমাজ ব্যবস্থায় জীবনযাপনে যে পরিবর্তন, সেই চিত্রই ফুটে উঠেছে এই সমস্ত গুহাচিত্রে। এই সময়ে গুহাচিত্রগুলো থেকে আমরা দেখতে পাই মানুষ যুদ্ধ করছে, মানুষ চাষবাস করছে। আবার অনেক গুহাচিত্রে বিভিন্ন জ্যামিতিক আকৃতির নিদর্শন আমাদের চোখে পড়ে, যেগুলো থেকে বোঝা যায় মানুষ তাদের নিত্যনৈমিত্তিক জীবনযাপন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলত এই সমস্ত গুহাগুলিতে। এই গুহাচিত্রগুলো আনুমানিক 30,000 বছরের থেকেও বেশি পুরনো। অনেক ভূবিজ্ঞানীরা মনে করেন এখানকার ভূমিরূপ প্লেট টেকটনিক তত্ত্বের উপর ভিত্তি করেও গড়ে উঠেছে।
তো বন্ধুরা, আমরা ভীমবেটকায় 15টা গুহা দেখে এবার ফিরছি উপরের দিকে। যথেষ্ট একটু একটু ক্লান্ত হয়েছি বটে, কিন্তু গুহাগুলো পোহা খেয়েছিলাম, ব্রেকফাস্ট সব হজম হয়ে গেছে হেঁটে হেঁটে। যেটা বলার সেটা যতই ক্লান্ত লাগুক, গুহাগুলো অবশ্যই অসাধারণ। দেখবেন আর পুরোটা কমপ্লিট করবেন, কারণ মানব সভ্যতার বিবর্তনের যে অসম্পূর্ণ নিদর্শন এখানে রয়েছে, মানে অসম্ভব সুন্দর নিদর্শন এখানে রয়েছে, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। পাহাড়ের পাথরের ফলকগুলো, যে গুহার মধ্যে ফলকগুলো ভালো করে খেয়াল করবেন, ওর মধ্যে অনেক গুহা চিত্র আছে। আমরা ভিডিও করেছি, ওখানে দেখতে পারবেন। আপনারা যখন নিজেরা এসে দেখবেন, ওগুলো ভালো করে খেয়াল করে দেখবেন। আর কিছু বলবি? চারিদিক, হ্যাঁ, আর চারিদিকে এই জঙ্গল দেখছেন, এগুলো সমস্ত ভেষজ উদ্ভিদের মানে অভূতপূর্ব সম্ভার। এখান থেকে সমস্ত আয়ুর্বেদিক সমস্ত আমাদের কিছু তৈরি হয়। আর এই গুহাগুলোতে ছোটবেলায় যেরকম আমরা ইতিহাস বইতে বিভিন্ন জায়গায় সবাই পড়েছি, তো বিভিন্ন গুহা চিত্র, আদি মানুষের নিদর্শন, বিভিন্ন যুগ, তাম্রযুগ, কখন মানুষ অস্ত্র ব্যবহার, যেগুলো অস্ত্র ব্যবহার যখন জানতো না, তখন মানুষের জীবনযাপন কেমন ছিল, আগেকার দিনে মানুষের জ্যামিতির ব্যবহার ছিল। অদ্ভুতভাবে দেখবেন যে এদের সেন্স কতটা ছিল। ছবিগুলো যখন এঁকে রেখেছে, এমন জায়গায় এঁকে রেখেছে যেখানে বছরের পর বছর কোনো সূর্যের আলো, কোনো জল কিচ্ছু পড়ে নষ্ট হবে না, অথচ তার চারপাশ দিয়ে জল পড়ছে, সেম রয়ে গেছে। মানে শ্যাওলা অদ্ভুত হয়েছে। নিদর্শন। এখানে যদি না আসেন খুব মিস করবেন, যত কষ্ট হোক নিশ্চয়ই এই ভীমবেটকা আসবেন আর সম্পূর্ণ প্রত্যেকটা গুহা দর্শন রেস্ট নিয়ে করবেন। নিয়ে দেখবেন, কিন্তু দেখবেন। চলুন চলুন, টাটা, আমরা এবার ফিরি ভীমবেটকা থেকে। টাটা। ভীমবেটকার এই অংশ থেকে 24-25 কিলোমিটার দূরে হচ্ছে নর্মদা। নর্মদার অপর পার হলো দাক্ষিণাত্য পড়ে গেল, এবং নর্মদার এপারটা বিন্ধ্যাচল পর্বত এবং সাতপুরা পর্বতের এই এলাকাটাকে দণ্ডকারণ্য নামে পরিচিত ছিল। এই দণ্ডকারণ্যে পাণ্ডবরা এসেছিলেন, এবং এখানে এই যে গুহা, ভীমবেটকার যে গুহা এবং এই পাথরের এটা মহাভারতের বহু পূর্বে 30-40 হাজার বছর আগেকার তৈরি। এইখানে এই পাহাড়ের চূড়াতে ভীম বসে গেছিলেন বলে এই জায়গাটার নাম হয়েছিল ভীমবেটকা। এটা জনশ্রুতি আছে আর কি। তাই আমরা মোটামুটি বেশ একটা ঐতিহাসিক জায়গা ঘুরে গেলাম, মানে ঐতিহাসিক পৌরাণিক যাই বলবো, দাপর যুগের তো আমাদের পুরনো, তারও পুরনো নিদর্শন দেখে গেলাম। এটা অসাধারণ লাগলো না? খুব ভালো। অসাধারণ, অবশ্যই আসবেন। এরপর আমরা যাচ্ছি উজ্জয়িনী। ততক্ষণের জন্য টাটা। ঐতিহাসিক ভীমবেটকা দর্শনের পর যখন আমরা বেরোলাম, তখন ঘড়িতে বাজে দুপুর 1টা। এরপর লাঞ্চ করে আমরা চললাম উজ্জয়নের দিকে মহাকালেশ্বর দর্শনের জন্য। জয় মহাকাল।